দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টকশো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন অতিথি, চলুন দেখে নেই। জুলাই আন্দোলনের রাজপথে সরব উপস্থিতি আর আপসহীন লড়াইয়ের কারণে তিনি আজ দেশ জুড়ে পরিচিত জুলাই যোদ্ধা হিসেবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা এবং স্পষ্ট বক্তব্যের মাধ্যমে তিনি অল্প সময়েই তরুণ প্রজন্মের আস্থার কেন্দ্রে উঠে এসেছেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা হলেও স্থায়ী চাকরির নিরাপদ জীবন ছেড়ে রাজনীতিতে ফিরে আসার সাহসী সিদ্ধান্ত তাকে আলোচনায় নিয়ে আসে। সম্প্রতি নারী সংরক্ষিত আসনে তার মনোনয়ন বাতিলের ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি করলেও সমর্থকদের মতে এটি তার অবস্থানকে আরও দৃঢ় করেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আন্দোলনের রাজপথ থেকে উঠে আসা এই নেতৃত্ব কি পারবেন তরুণদের প্রত্যাশা পূরণ করতে, নাকি রাজনৈতিক বিতর্কই বারবার ছাপিয়ে যাবে তার এই পরিচয়কে? এই প্রশ্নগুলোর মুখোমুখি করতেই আজকের দ্য হট সিটে জুলাই যোদ্ধা এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। দর্শক, আমাদের আজকের অতিথি মনিরা শারমিন। মনিরা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে। কষ্ট করে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি শুনছিলাম বায়োতে, জুলাই থেকেই আপনাদের রাজনীতির উত্থান এবং আপনিও এনসিপির নারীদের মধ্যে কেন্দ্রীয় চরিত্রে এখন অবস্থান করছেন। এমপি হওয়ার দৌড়ে ছিলেন সংরক্ষিত আসনে, শেষ পর্যন্ত আইন বা আদালতে এখনো আটকে আছে, জানি না ভবিষ্যৎ কি হবে। আপনার কাছ থেকেই শুনতে চাই, এমপি হওয়ার জায়গাটা আসলে কোথায় আটকে আছে? ধন্যবাদ, যারা দেখছেন তাদের শুভেচ্ছা। কিন্তু আমি একটু বলে নিই, বায়োতে যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে জুলাইয়ের আগে কিন্তু আমার রাজনৈতিক জীবন শুরু, আরও অনেক আগে, 2018 সাল থেকে। এবং আমার ছাত্র নেতৃত্বের মধ্যে দিয়ে আমার এই রাজনীতি অঙ্গনে আমার পদার্পণ। এবং আমি খুব বলতে ভালোবাসি সেটা হচ্ছে যে 2019 সালে 28 বছর পরের যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে যখন আওয়ামী লীগের একেবারে যদি বলি অনির্বাচনের একটা সময়, সেই সময় একটা নির্বাচন হয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, এবং হল সংসদ নির্বাচনে কবি সুফিয়া কামাল হল থেকে আমি জিএস নির্বাচিত হই। তো এই পরিচয়টা দিতে আমার সবসময় খুব ভালো লাগে, সেজন্য বললাম। এই সময়ে জাতীয় নাগরিক পার্টির এই নির্বাচন পরবর্তী সময়ে এই এখন যখন 6 জন আমাদের যারা এমপিরা আছে সংসদে, তারা তো স্বাভাবিকভাবেই তাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছে যে বিরোধী দলের যে ভূমিকাটা, সেই ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য। এবং সংরক্ষিত নারী আসনে জায়গাটা হচ্ছে যে সেখানে দলের পক্ষ থেকে আমার ব্যাপারে চিন্তা করা হয়েছিল। তো এই জায়গাতে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম এবং পরবর্তীতে আমার মনোনয়নটি ইসির পক্ষ থেকে অবৈধ ঘোষণা করা হয় এবং বাতিল ঘোষণা করা হয় এই মর্মে যে আমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতাম, এটা আর্থিক প্রতিষ্ঠানে। সেখানে 3 বছরের চাকরি ছেড়ে দেওয়ার পরে 3 বছরের একটা বার থাকে, সেইটি আসলে সম্পন্ন হয়নি। এখন বিষয়টি হচ্ছে যে তারপরে আমার তো একটা আর্গুমেন্টের জায়গা ছিল, আমি আপিল করি নির্বাচন কমিশনে। আমার আপিলের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কর্তৃক আরপি অনুযায়ী যেই বারটা দেয়া হয়েছে সেটা আসলে আমার জন্য প্রযোজ্য না। প্রথমত, আরপি অনুযায়ী যেই আইনটা, সেই আইনটাতে বলা আছে যে কোনো সরকারি গুরুত্বপূর্ণ যারা পদে, অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যদি থাকে কেউ, বা খুব গুরুত্বপূর্ণ পদে যেটাতে আসলে কোনো না কোনোভাবে প্রশাসনিক একটা ক্ষমতা অপব্যবহার করবার, আনডিউ একটা পাওয়ার এক্সারসাইজ করবার একটা জায়গা থাকে, যারা কনস্টিটিউয়েন্সির ভোটাররা থাকে তাদের একটা সুবিধা দেওয়ার একটা জায়গা থাকে। এবং কেউ যদি আসলে একটা খুব গুরুত্বপূর্ণ পদ থেকে যদি সে পদত্যাগ করে সরাসরি নির্বাচন করতে পারে, তাহলে সেই যেরকম ভোটারদের প্রতি এক ধরনের সে আনডিউ ক্ষমতা এক্সারসাইজ করতে পারে, আবার সে এমপি হয়ে যাওয়ার পরে যেটা করতে পারে, সে প্রতিষ্ঠানকে আবার কোনো না কোনোভাবে লাভবান করবার একটা সুযোগ থাকে। তো সংরক্ষিত নারী আসনে আপনারা জানেন যে ভোটার আসলে 300 জন এমপি,
এবং যেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আপনারা জানেন যে খুব এন্ট্রি লেভেলের একটা কর্মকর্তা, তার আসলে খুব বেশি প্রশাসনিক জায়গায় মানে ক্ষমতা এক্সারসাইজ করবার কোনো জায়গা থাকে না। এবং এই জায়গাতেই আসলে আমার আর্গুমেন্টটা যে আমার জন্য সেটি প্রযোজ্য না। এটি যখন আমি আসলে নির্বাচন কমিশনে আপিল করি, আপিল করার পরে তারা যেহেতু এই আরপিওর যে আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য তারা যথেষ্ট নিজেদের মনে করেন না, সুতরাং তারপরে আমি হাইকোর্টের শরণাপন্ন হই। উচ্চ আদালত থেকে একটি রুল জারি করা হয় এখন ইসিকে, যে কেন আসলে আমার মনোনয়নটা অবৈধ, ওনারা যেটা বলেছেন এটা বাতিল হবে না, এই মর্মে হাইকোর্ট রুল জারি করে। এবং এবার ইসির পক্ষ থেকে আসলে তারা তাদের ব্যাখ্যাটি দিবেন। এই জায়গায় একটু বলে রাখা ভালো যে এটি যখন এই আইনি প্রক্রিয়াটি আমি শুরু করার সময় আসলে এই সংরক্ষিত নারী আসনে শুধুমাত্র পার্লামেন্টে যাওয়া এটি আমার জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। কারণ আপনারা জানেন যে আমাদের কিন্তু আরও একজন প্রার্থী নুসরাত তাবাসসুম, তিনি কিন্তু অলরেডি শপথ নিয়েছেন এবং সেই শপথের ক্ষেত্রে আমার জায়গা থেকে কোনো আসলে আপত্তি করবার কোনো কারণ নেই। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দেখেন, যারা আসলে আমরা কোনো পলিটিক্যাল ব্যাকআপ ছাড়া যারা রাজনীতিতে আসি খুব মধ্যবিত্ত পরিবার থেকে, এবং আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং এরপরে আমাদের একটা মধ্যবিত্ত পরিবার থেকে আমাদের একটা প্রেশার থাকে যে একটা কিছু না কিছু করতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান আইডেন্টিটি। সো আমরা আইডেন্টিটির পিছনে ঘুরি এবং দেখা যায় যে আমরা যারা আসলে 2018 সাল বা 17 সাল থেকে যারা রাজনীতি করছি ক্যাম্পাস থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে আমরা সরব হয়েছি, আন্দোলন করেছি, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, আমরা সবই করেছি, কিন্তু সাথে সাথে তো আমাদের আসলে একটা আইডেন্টিটি ক্রিয়েট করারও একটা চাপ ছিল। তো সেই জায়গা থেকে এই যে সাধারণ পরিবারের, যে মধ্যবিত্ত পরিবারের যে নারী বলেন পুরুষ বলেন যেই বলেন, যারা রাজনীতিতে এই 5 আগস্ট পরবর্তী সময় যারা রাজনৈতিক হয়ে উঠেছে, যারা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের কথা ভাবছে, তারা যদি নিজেদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে যদি এই রাজনীতিতে আসতে চায় জনগণকে কিছু দেওয়ার জন্য, সেই রাস্তাটা যে আসলে খুব সহজ না, সেটা আমি কিন্তু এর মাধ্যমে বুঝতে পেরেছি। কারণ এটা তো আমার জন্য একটা স্যাক্রিফাইস, মানে প্রত্যেকের জীবনে একটা খুব নিশ্চিন্ত জীবন সবাই চায়, কিন্তু এই জায়গা থেকে যেটা দেখলাম যে এই স্যাক্রিফাইসটা করেও যদি আমি রাজনীতিতে আসতে চাই, সেখানেও দেখা যাচ্ছে এই 3 বছরের একটা বার দিয়ে আমাকে আটকে দেওয়া হচ্ছে। যেটা কিন্তু এই আইনটার যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে যারা আমলা বা আইজিপি তাদের আটকানোর জন্য 2008 সালে এটা কিন্তু প্রথম এই আরপিওতে এই ধারাটা যুক্ত করা হয়েছিল, তার আগ পর্যন্ত কিন্তু ছিল না। সুতরাং আপনাদের যদি এই আমলাদের আটকানো এবং আইজিপিদের আটকানো এবং গুরুত্বপূর্ণ যে পদগুলো থেকে সরাসরি নির্বাচন করার আটকানো, এটাই যদি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়, সেখানে আপনারা এরকম ঢালাওভাবে যদি আসলে বলেন, সেখানে কিন্তু আসলে অনেক তরুণ কিন্তু এই রাজনীতিতে আসতে পারছে না। এবং আমি এই প্রসেসটাতে আমি গবেষণা করে দেখলাম, যে একটু দেখার চেষ্টা করলাম যে আসলে পৃথিবীর কোন জায়গায় এই ধরনের একটা আইন আছে। আপনি খুবই অবাক হবেন যে পৃথিবীর কোথাও এরকম ঢালাওভাবে এই 3 বছরের বারটা নাই। আপনার খুব সহজভাবে যদি বলি, একদম আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও নাই। সুতরাং এই জায়গাটা আমার মনে হয় যে তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং সংসদে তাদের সরব অংশগ্রহণ, এটাকে একটা বাড়িত করছে এই আইনটা। সুতরাং এখন আমার লক্ষ্য হচ্ছে এই আইনটাকে চ্যালেঞ্জ করা, যাতে করে এই আইনটা স্পষ্টীকরণের মাধ্যমে তরুণরা যারা আসলে এখন নতুন করে রাজনীতিতে আসার কথা ভাবছে, নির্বাচন করবার কথা ভাবছে, তাদের জায়গাটা যাতে আসলে সহজ। আপনি এই বিষয়ে যখন আইনি লড়াইয়ের মধ্যে আছেন, ঠিক তখন আপনার এই দলের আরেকজনকে মনোনয়ন দেয়া হলো এবং তিনি শপথ নিলেন। এইটা নিয়ে আপনার কোনো ধরনের, আপনাদের মধ্যে কোনো ধরনের আক্ষেপ বা বৈরিতা রয়েছে কিনা? কারণ আপনি ফেসবুকে লিখেছেন আপনা মাংসে হরিণা বৈরী, এটা নিয়ে আলোচনাও হয়েছে। এটা কি ক্ষোভ থেকেই লেখা, নাকি নিজের মতো করে অসহায়ত্ব ফুটিয়ে তোলা? দেখেন, এটা কিন্তু আসলে ভাববার কোনো কারণ নাই যে জীবনের প্রত্যেকটা লড়াই আপনি কাউকে না কাউকে পাশে পাবেন, অনেক সময় পাবেন, অনেক সময় পাবেন না। এটি আমি খুব সহজভাবে গ্রহণ করেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনা মাংসে হরিণা বৈরী, এটি চর্যাপদের একটি আমার খুব প্রিয় একটা কথা। সেটা কিন্তু সেই কথাটি সেই দিনেই লিখতে হলো যেদিন আপনার মনোনয়নপত্র বাতিল হলো। অনেক সময় এটা আসলে আমি যে চিন্তা করে স্ট্যাটাসটা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে অনেক সময় আপনার ক্যাপাবিলিটি, সেটা আপনার সবচেয়ে বড় দুর্বলতার কারণ। যেমন আমরা জানি যে হরিণের মাংসই আসলে শিকারীকে হরিণের দিকে তীর তাক করতে সবচেয়ে আগ্রহী করে তোলে। সুতরাং হরিণের মাংসই তার আসলে মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়। সুতরাং এইখানে আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় যেমন এখানে তো যেরকম
এই একটা চাকরি পাওয়া বলেন, এই অ্যাক্টিভিজমের যে জীবনটা, এটা তো খুব কঠিন একটা জীবন, যখন আমার দুইটা বিষয় ব্যালেন্স করতে হয়েছে। এবং আমরা যখন আসলে আমার একটা কথা মনে আছে, আমার যারা ক্যাম্পাসে আমার জুনিয়ররা ছিল তারা বলতো, আপু আপনি বিসিএস দিয়েন না, কারণ আপনি তো আটকে যাবেন। মানে বিসিএস এর ভেরিফিকেশনটা কিন্তু খুব এনএসআই ডিজিএফ এ ভেরিফিকেশন হয় এবং রাজনৈতিক সম্পৃক্ততা সেখানে দেখা হয়। তো সেই জায়গাতে ব্যাংকের ভেরিফিকেশন কিন্তু খুব একটা সহজ ভেরিফিকেশন হয়, সার্টিফিকেটগুলো চেক করে। তো আমাকে সবসময় বলা হতো যে আপু আপনি যেরকম ট্রেডমার্ক, আপনি একদমই সরকার বিরোধী, তো আপনি বিসিএস দিয়েন না, কারণ আপনি আটকে যাবেন, আপনি ভেরিফিকেশনে বাদ পড়ে যাবেন। এবং আমি মানে বিসিএসে 3 বার মানে অবতীর্ণ হয়েছি এবং আমি 3 বার রিটেন দিয়েছি, কিন্তু আমি মানে ভাইবা দিইনি আসলে। সুতরাং এই জায়গাতে অনেক সময় আমরা যেটা দেখি যে আমি যেরকম বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বলতে পারি মিডিয়াতে এসে, তারপর ব্যাংকিং ব্যবস্থা নিয়ে বলতে পারি, আমি এসালামদের বিরুদ্ধে বলতে পারি, আমি নব্য দরবেশ হওয়ার ব্যাপারে যারা এখন খুব আগ্রহী এবং যাদের আসলে এই ব্যাংকিং সেক্টরে যারা আসলে লুটপাট করেছে এবং অর্থ পাচারকারী, তাদের ব্যাপারে যেরকম বলতে পারি, এইটা তো আসলে আমার এই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স। আমি এতদিন একটা জায়গায় কাজ করেছি এবং আমি খুব কাছ থেকে কিন্তু এই জিনিসগুলো দেখেছি। অনেক সময় আমার কাছে মনে হয়েছে আসলে যে অনেক সময় একজন মানুষের ক্যাপাবিলিটি তার অনেক ক্ষেত্রে তার নানান ধরনের হয়রানির শিকার হওয়া এবং তার হারের জন্য অনেক ক্ষেত্রে দায়ী। যে চাকরি আপনাকে অভিজ্ঞতা দিয়েছে সেটাই আপনার জন্য বৈরী হয়ে দাঁড়িয়েছে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার ক্ষেত্রে। একটু জুলাই আন্দোলনে ফিরতে চাই। আন্দোলনের সময়ে আপনারা যে নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছিলেন, এখন ক্ষমতার রাজনীতিতে এসে সেটা আসলে কতটা ধরে রাখতে পারছেন? দেখেন, এটা আমি সবসময় এইভাবে একটু বলবার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা নতুন রাজনীতির যে বার্তাটা নিয়ে এসেছিলাম সেইটা তো আসলে একটা সমন্বিত উদ্যোগ হওয়ার কথা ছিল। 5 আগস্ট পরবর্তী সময় আমরা বলছি এই কথা, আমরা বলছি কারণ আমরা নতুন করে এই জাতীয় রাজনীতিতে এসেছি এবং আমরা এতদিনকার বস্তাপচা যে রাজনীতি সেটা দেখেছি, আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি। এবং পুরনো যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু আপনি মনে থাকার কথা যে যখন পুরো আন্দোলনে তারা কিন্তু নিজেদের পরিচয়ে কিন্তু আন্দোলনটা করে নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, তাদের ব্যানারের পেছনে গিয়ে আন্দোলনটা করেছে। 5 আগস্ট পরবর্তী সময় আমরা আশা করেছিলাম যে এই যে পুরনো রাজনৈতিক দল তারা তাদের সংকীর্ণতা থেকে বের হয়ে আসবে এবং তাদের যে এত বছরের সংস্কৃতি, এবং তারা তো আসলে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলো যে তাদের রাজনীতি আসলে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারছে না, সাধারণ মানুষ তাদের প্রতি আসলে সেই বিশ্বস্ততা নাই আসলে। এই কারণেই কিন্তু একটা অরাজনৈতিক ব্যানার প্রয়োজন হয়েছে এবং সবাই কিন্তু নিজ ব্যানারে আসেনি। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি বলে এই পুরো নতুন রাজনীতি নির্মাণ করা এবং প্রতিষ্ঠিত করার এই সোল অথরিটি এনসিপির উপরে বা নাগরিক কমিটির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরাই তো বলেছো, তোমরা এখন কেন এই রাজনীতি আবার করছো, তোমরাই বলেছো, তোমরা কেন জামাতের সাথে জোট করছো। মানে ব্যাপারটা এরকম যে নতুন রাজনীতি শুধুমাত্র এনসিপি বললেই বা এনসিপি চেষ্টা করলেই হয়ে যাচ্ছে, কিন্তু তা তো না। আমরা এমন একটা খেলার মাঠে আছি যেখানে আমরা নতুন সংস্কৃতি নিয়ে আমরা নতুন একটা খেলার নিয়ম সেট করব, এই জন্য মাঠে নেমেছি। কিন্তু মাঠের অন্যান্য প্লেয়ারগুলো এই নিয়মটা নেওয়ার জন্য প্রস্তুতি না এবং মাঠটাও আসলে এমনভাবে তৈরি যে তারা সেখানে আসলে এই নতুন নিয়মটা খাটবেই না এবং অন্যান্য যারা প্লেয়ার আছে তারা কোনোভাবে এটি করতে দিবে না। সেখানে আসলে নতুন একজন প্লেয়ার গিয়ে কতটুকু পরিবর্তন করতে পারবে? সাইড বেঞ্চে বসে থাকতে পারবে। এক্স্যাক্টলি, দিস ইজ হোয়াট, বাট আমরা এটা করতেছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা তারপরেও পুশ করার চেষ্টা করছি। আমরা দেখেন, আপনি যদি দেখেন যে অনেকেই বলে যে নতুন রাজনীতি কি, এনসিপি আর কি নতুন রাজনীতি নির্মাণ করতে পারলো, কিন্তু আপনি যদি শেষ দিন এই নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের এমপি, ওনার বক্তব্যটা যদি শোনেন তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এনসিপি কোন রাজনীতি করতে চায়। এবং এই যে এতদিনকার যে রাজনৈতিক সংস্কৃতি সেটার যে একটা পরিবর্তন আমরা চাই, এটা আমরা আসলে আমাদের বক্তব্যে, আমাদের কাজকর্মে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আপনি যদি খেয়াল করেন যে নির্বাচনের একদমই পরবর্তী সময় নির্বাচিত হওয়ার পরে এই যে খেজুরের যে হিসাবটা হাসনাত আব্দুল্লাহ উনি দিয়েছেন, আপনি মনে করতে পারেন যে আপনি কখনো
কোনো এমপির পক্ষ থেকে এই ধরনের জবাবদিহিতার জায়গাটা পেয়েছেন? বা অনেক মানুষ, বাংলাদেশের মানুষ জানতোই না যে বাংলাদেশে আসলে এই রোজার সময় এই খেজুর আসে, তারপরে ঈদের সময় দুম্বার মাংস আসে, এগুলো কিন্তু মানুষ জানতো না। সুতরাং আমরা একটা জবাবদিহিতার সংস্কৃতি কিন্তু তৈরি করতে চাই। এবং আপনি দেখেন যে এইবারও হাসনাত আবদুল্লাহ তিনি প্রথম মাসের বেতন পেয়ে যারা বেদের পল্লীতে যারা থাকে সেই স্টুডেন্টদের তার কিন্তু প্রথম মাসের টাকা সে বৃত্তি হিসেবে দিচ্ছে। তো এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনগুলো আমরা কিন্তু চেষ্টা করছি। আমাদের এমপিরা আছেন বা সংসদের বাইরে যারা আছে তারা কিন্তু চেষ্টা করছে। আপনি আক্তার হোসেনের কথা যদি বলেন, আপনি দেখেন তিনি নির্বাচনের আগে তার কনস্টিটিউয়েন্সির মানুষজনকে বলেছে যে আমি 3 মাস অন্তর অন্তর আপনাদের সাথে আলাপ আলোচনা করব, আপনাদের সমস্যা শুনবো। তিনি কিন্তু সেই কথাটি রেখেছেন। প্রতিশ্রুতি যে শুধুমাত্র প্রতিশ্রুতি না, এটা কিন্তু তিনি তার কথায় এবং কাজকর্মে এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন। তিনি মানে সকাল থেকে রাত পর্যন্ত তিনি তার এলাকায় গিয়ে সাধারণ মানুষ, তার যে ভোটাররা, তাদের কথা শুনেছে, তাদের সমস্যার কথা শুনেছে, কিছু কিছু সমাধান দিতে পেরেছে, অন্তত শুনেছে সেই কথাগুলো। সুতরাং বাংলাদেশের মানুষের সবচেয়ে হতাশার জায়গা আসলে রাজনীতিবিদদের সময় নাই তাদের কথা শোনার। যখন নির্বাচনের আগে তারা প্রচারণা করতে যায় তখন শুধু তাদের আসলে এই প্রতিশ্রুতিটা তারা শোনে এবং এর পরবর্তীতে ভোটটা নেওয়ার পরে তাদের সাথে আর কোনো সম্পর্ক থাকে না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আমাদের যারা এমপিরা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে যাচ্ছে, তাদের দুঃখ দুর্দশার কথা শুনছে। তো আমার মনে হয় যে এই পরিবর্তনটার চেষ্টাটা আমরা করছি, শুরু করেছি। এই পরিবর্তন আমার মনে হয় যে আমাদের যারা তরুণ রাজনীতিবিদরা আছে তাদের চাপেই অন্যান্য রাজনীতিবিদদের হয়তো কিছুটা পরিবর্তনের দিকে যেতে হবে। কিন্তু সংসদে এখন আপনারা বিরোধী দল, আপনারা জামাতের সাথে জোট করেছেন, এটা নিয়ে নির্বাচন এবং নির্বাচনের পরেও বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে। এইটা কি আপনাদেরকে মানে একটা জায়গায় আটকে দিল কিনা? জামাত তো বা বিএনপি বা যারা এর আগে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, এরা প্রত্যেকেই বৃহৎ দল। সেই জায়গায় আপনারা একদম সদ্য শুরু করা 6 জন এমপি আপনারা পেয়েছেন, কিন্তু আপনারা কি সাইড হয়ে গেলেন কিনা রাজনীতিতে? না, এটা আসলে একেবারে আমি যদি বলি যে পলিটিক্যাল রেটরিক। অনেকেই বলেছে যে জামাতের সাথে জোট করলো, গেল এনসিপি গেল, এনসিপির আর খুঁজে পাওয়া যাবে না, এনসিপি বিলীন হয়ে যাবে, অনেক কথা শুনেছি না আমরা। কিন্তু দেখেন যে এনসিপি আসলে জামাতের সাথে একটা নির্বাচনী জোট করেছে এবং খুব স্বাভাবিকভাবেই সংস্কার নিয়ে, যেহেতু আমাদের একটা সংস্কার একটা বড় এজেন্ডা, 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আসলে এই সংস্কারটা একটা বড় এজেন্ডা হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। কিছু কিছু রাজনৈতিক দলের আপনি দেখবেন যে নির্বাচন আগ পর্যন্ত নির্বাচনী একমাত্র এজেন্ডা ছিল এবং পরবর্তীতে এসে এই নির্বাচন হলেই অন্তর্বর্তী সরকারের সবকিছু খারাপ, একটা নির্বাচন হলেই সকল রোগের মহাঔষধ নির্বাচন এবং নির্বাচনের পরেই দেশটা বেহেস্ত হয়ে যাবে, এরকম আমরা শুনেছি, কিন্তু আলটিমেটলি তো হয়নি। তো এই সংস্কারের জায়গাতে আমরা দেখেছি ঐকমত্য কমিশন থেকে শুরু করেই আমাদের এক ধরনের অর্গানিক অ্যালাইনমেন্ট ছিল কিছু কিছু দলের সাথে। এবং দেখেন এই যে জামাতের সাথে এনসিপির জোট, এই কথাটা বারবার করে যেভাবে করে ফ্রেম করা হয়, এটা কিন্তু 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী ঐক্য, নির্বাচনকে কেন্দ্র করে এবং সংস্কারকে কেন্দ্র করে 11টা দল একসাথে আছে। কিন্তু আপনি দেখবেন খেয়াল করে যেখানে কি বলা হয় জামাত এনসিপি জোট। তো এটা আমার মনে হয় যে নতুন একটা রাজনৈতিক দলকে নানানভাবে ভিলিফাই করবার একটা চেষ্টা করা হয়েছে। তো সেই জায়গা থেকে এনসিপি যেটা করেছে সেটা হচ্ছে সে তার স্বতন্ত্রতা রক্ষা করবার চেষ্টা করেছে। আপনি দেখেন নির্বাচনী জোট হয়েছে কিন্তু সেখানে জামাতের সাথে বা অন্যান্য যারা ইসলামিস্ট দল আছে তাদের সাথে তো আমরা আদর্শিক কোনো জায়গায় মিল নাই বা আমরা সেটা সাবস্ক্রাইবও করি না। এনসিপির মতো করে এনসিপির যে এজেন্ডা সেই এজেন্ডার দিকে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে একটা জোট ছিল এবং এখনও আমরা সংস্কারকে কেন্দ্র করে আমরা কিন্তু বেশ কিছু স্থানীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়গুলোতে আমরা কিন্তু সম্প্রতি হামে আক্রান্ত শিশু মৃত্যুর হার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। সবাই কনসার্ন থাকলেও আমাদের কেন যেন মনে হচ্ছে যে বিরোধী দল হিসেবে জামাত বা এনসিপির যে পরিমাণ সোচ্চার হওয়ার কথা তারা সে পরিমাণ সোচ্চার হয়নি, বা সরকারের পক্ষ থেকেও যে ধরনের উদ্যোগ নেওয়া। আপনি দেখেন যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির কেউ যদি মারা যায় সেটা নিয়ে রাষ্ট্রের যত চিন্তা, একজন নিরীহ গরিব মানুষের বাচ্চা মারা গেলে রাষ্ট্র সেইভাবে চিন্তা করে না। এনসিপিও কি রাষ্ট্রের মতোই হয়ে গেল, সরকারের মতোই হয়ে গেল? তাদের গলা যেভাবে সরব ছিল বিভিন্ন বিষয়ে, এখন কি মানে সরকারের মদতপুষ্ট বিরোধী দল হয়ে গিয়ে তারা হাম নিয়ে চুপ হয়ে গেল? দেখেন গুরুত্বপূর্ণ মানুষ যারা তাদের বাচ্চা কাচ্চা আক্রান্ত হলে এই কথাটা বলছিলেন, তো আমাদের একজন এমপি ডক্টর আতিক মুজাহিদ
তার সন্তানও কিন্তু হামে আক্রান্ত হয়ে আইসিইউতে ছিল। আলহামদুলিল্লাহ এখন উনি মানে ওনার বাচ্চা সুস্থ। এই জায়গাতে আমার মনে হয় যে আমি জানি না সংসদের যে জায়গাটা, আমরা কিন্তু সংসদে হাম নিয়ে 2 দিন আমাদের যারা এমপিরা তারা কিন্তু কথা বলেছেন। এখন সংসদের যে অসুবিধাটা সেটা হচ্ছে ওখানে তো আসলে মানে একটা বিষয় সেট করে একদিন রাষ্ট্রপতির ভাষণের উপরে, তারপরে অন্যান্য গুরুত্বপূর্ণ নানান বিষয় নিয়ে কথা হয়। তো এজেন্ডা ভিত্তিক যেহেতু আলাপ, সেখানে হয়তো সুযোগ অনেকখানি কম পাওয়া গেছে। তবে আমাদের সংসদের বাইরে যারা আছি আমরা, আমাদের জায়গা থেকে কিন্তু হাম নিয়ে আমরা যথেষ্ট সরব এবং এই বিষয় নিয়ে কথা বলছি। এখন এই বিষয় নিয়ে যখন কথা বলছি তখন কিন্তু আমাদের জায়গা থেকে আমরা যেটা করছি না সেটা হচ্ছে আমরা আসলে কার দোষ এটা মানে এই দায় চাপানোর যে রাজনীতি এর মধ্যে যেতে চাচ্ছি না। আমরা বারবার করেই বলছি সরকারের পক্ষ থেকে, যেহেতু সরকার এখন মানে ক্ষমতায় আছে, তার এই জায়গায় একটা ফায়ার ফাইটিং একটা মোডে যেতে হবে এবং যে কোনোভাবেই হোক এই মৃত্যুটা হ্রাস করতে হবে। কারণ আমরা দেখছি যে যেভাবে করে এই শিশু মৃত্যু বাড়ছে, এবং শুধুমাত্র বাংলাদেশে না, তো এটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে অন্যান্য অনেক দেশেই তো হামের প্রকোপ এরকম বেড়েছে। এখন এই সরকারের যে অসুবিধাটা সেটা হচ্ছে আমরা দেখছি যে ওনারা একটা নতুন টার্ম পেয়েছে, সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে। ওনারা ধরেন হামের কথা বললে ওনারা বলে এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, তারপরে মার্কিন চুক্তির কথা বললে ওনারা বলে এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আবার মানে আমার মাঝে মাঝে ভয় করে যে ওনারা আসলে যদি এই কথা বলে ফেলেন যে এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওনাকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কিনা, এটা বললে ভালো লাগতো, মানে এইটাও বলে ফেলতে পারে। আবার আইনমন্ত্রী যিনি, তাকে উত্তরাধিকার সূত্রে ওনারা পেয়েছেন, এটা কিন্তু আবার বলেন না, কিন্তু আমার মনে হয় যে উত্তরাধিকার বলতে বলতে এটাও বলে ফেলেন কিনা। তো হাম আসলে উত্তরাধিকার সূত্রে পাওয়ার কিছু নাই এখানে। যদি এখানে বারবার করে যেভাবে করে ফ্রেম করা হয় যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যারা ছিলেন তারা আসলে এটার সাথে যুক্ত, এখানে সেই সময়কার স্বাস্থ্য উপদেষ্টা উনি টিকা কার্যক্রম ঠিকমতো চালানো হয়নি। এবং এই ব্যাপার নিয়ে তো নানান ধরনের মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এগুলো যেরকম পাচ্ছি, আবার সেগুলোর উপর বেস করে অনেক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে, পরে আমরা আবার অন্য অনেক ইনফরমেশনও পাচ্ছি। তো এইখানে আমার কাছে মনে হয় যে যদি আসলে সেই সময়কার স্বাস্থ্য উপদেষ্টা তিনি যদি জড়িত থাকেন, এই সংকটটা তো আমাদের আগে সামাল দিতে হবে। তারপরে তার গাফিলতি যদি থাকে বা সেটা আসলে ওপেন টেন্ডারের মাধ্যমে কেনার যে একটা সিদ্ধান্ত সেটি যদি আসলে ভুল হয়ে থাকে, সেটা যদি ইউনিসেফের কাছ থেকেই কেনা আসলে দরকার হয়ে থাকে, এবং এই যে যেই কিছু মিসইনফরমেশন পাওয়া যাচ্ছে যেটা অনেক সময় দেখছি যে আমরা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সে যে ওয়েবসাইট সেখানে অনেক কিছু আপডেট করা ছিল না, সেইটার উপরে বেসিস করে সায়েন্স আবার একটা রিপোর্ট লিখলো। তো সেই সব কিছু আসলে এই মানে আমরা তো বহু বছর এই ডেটা ড্রিভেন অনেক কিছু দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশের জিডিপি অনেক বেশি, আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এত বেশি, বাংলাদেশের উন্নয়নে মানে খুবই একটা ভালো একটা পর্যায়ে, কিন্তু আমরা আসলে দেখেছি যে না, ব্যাংকগুলো লুট হয়ে গেছে। তো এই ডেটা ড্রিভেন এবং ডেটা ফেব্রিকেশনের মধ্যে না গিয়ে আমাদের মনে হয় যে বাস্তব জায়গাতে আসা দরকার, যে এই মুহূর্তে বাংলাদেশে যে পরিমাণ রোগী আছে হামের, তারা যেভাবে করে কন্টামিনেটেড হচ্ছে, যেভাবে করে সংক্রমিত হচ্ছে এবং তাদের যে মৃত্যু বাড়ছে, এটার জন্য যথেষ্ট পরিমাণ আইসিইউ কিন্তু নাই। শিশুদের জন্য আইসিইউ কিন্তু খুবই কম। এটা আমি জানি না, সম্ভবত 20%, মানে মোট আইসিইউ এর 20%। আমাদের আইসিইউ কিন্তু অনেক কম। তো সেই জায়গায় অনেক ক্ষেত্রে আইসিইউ এর অভাবে কিন্তু শিশুরা মারা যাচ্ছে। তো সেই জায়গায় আসলে সরকারের পক্ষ থেকে এই পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব শক্তভাবে আসলে টেকেল দেওয়া দরকার। এখানে দোষারোপের রাজনীতি আপনি পরেও করতে পারবেন। আর এখানে আমি যদি বলি যে এখানে ইপিআই এর যারা আসলে এই টিকা কার্যক্রমের সাথে জড়িত আন্তর্জাতিকভাবে, তাদের মধ্যে একজন তিনি কিন্তু বলেছেন যে ওনার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে এইটা আসলে যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে, কিন্তু এখন একটা বিষয় দেখতে হবে যে যেই সময়ে দুটি MR1 MR2 দুটি টিকা আসলে দেওয়া হয়, একটা হচ্ছে 9 মাসে, একটা হচ্ছে 15 মাসে শিশুদের, কিন্তু আমরা দেখছি বেশিরভাগ শিশু 6 মাসে আক্রান্ত হয়ে যাচ্ছে, আরও কম সময়ে আক্রান্ত হয়ে যাচ্ছে। এই যে আগে আক্রান্ত হচ্ছে কেন, এটা কি নতুন কোনো ভ্যারিয়েন্ট? আপনি দেখেন IDCR নিয়ে, এটা নিয়ে কিন্তু তার কোনো গবেষণা নাই। তো এই বিষয়গুলো নিয়ে তো আসলে গবেষণা করতে হবে, বা এই বিষয়গুলো কেন এত আগে শিশুদের সংক্রমিত করছে এবং এটা আসলে কতদিন এটা থাকতে পারে, বা এটার জন্য আমাদের শুধুমাত্র টিকা কার্যক্রমই যথেষ্ট কিনা, বা অন্য কোনো আমাদের সিস্টেম ডেভেলপ করতে হবে কিনা, এটা আসলে একটা সমন্বিত উদ্যোগ। এখানে শুধুমাত্র এখানে যে স্টেক হোল্ডার্সগুলো আছে তারা এবং সরকার এবং বিরোধী দল সবার
একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন আমাদের এই সংকটটা থেকে উত্তরণের জন্য। আর একটু ফিরতে চাই সংসদে, নারী সংসদ সদস্য বা নারী হিসেবে আপনারা যারা রাজনীতি করেন, বাংলাদেশে এমনি রাজনীতিতে বলেন বা সর্বক্ষেত্রেই পুরুষের চাইতে নারীর অংশগ্রহণ তুলনামূলক কম। এখানেও কি নারীকে আলংকারিক পদ দিয়ে রাখা হয়েছে? নারীকে দেখানো হচ্ছে যে আমি ঠিকই সংসদে নারীদেরকে নিয়ে আসতেছি, কিন্তু তার ক্ষমতা খর্ব করা হচ্ছে বা সরাসরি ভোটের মাধ্যমে তিনি আসতে পারছেন না। এটা কি আমরা একটা সিম্বলিক প্রতীকী জায়গায় নারীকে ব্যবহার করছি? এতদিন পর্যন্ত তাই হয়েছে। আমি যদি বলি যে আওয়ামী লীগের সময় আমরা এরকম দেখেছি যে প্রধানমন্ত্রীর হেল্পিং হ্যান্ড তিনিও সংরক্ষিত নারী আসনের একজন এমপি। তো এইবার আমি সংরক্ষিত নারী আসনে যারা গেছে আমি তাদের নিয়ে আমার মন্তব্য পজিটিভ, কারণ আমরা দেখেছি যে ছাত্র নেতৃত্ব মানসুরা আপা উনিও গেছেন এবং বিএনপি তো বড় দল, সেই হিসেবে তাদের দেখা যায় যে ওই যে প্রাইস পোস্টিংয়ের একটা জায়গা কিন্তু থাকে, যেরকম করে বাবার দোয়া ক্রিকেট বোর্ড হয়েছে আর কি, এরকম প্রাইস পোস্টিং কিন্তু আমরা তাদের প্রায়শই দেখি। এবারও প্রাইস পোস্টিং হয়েছে, কিন্তু এর বাইরেও কিছু নারী নেত্রী বলেন এবং কিছু নারী আছেন যারা আসলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পারদর্শী। আমি যদি বলি যে তাদের বিএনপির মধ্যে এবার 3 জন নারী, তারা আইনজীবী এবং তারা খুব ভালো আইনজীবী। একজন ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনে বহু বছর ধরে উনি কাজ করেছেন, আরেকজন কর্পোরেট সেক্টরে উনি খুবই দুর্দান্ত ওনার পারফরমেন্স। তো খুবই যোগ্য কিছু নারী কিন্তু এবার সংসদে গেছে, কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে এটা, যেহেতু সংরক্ষিত নারী আসন এবং এখন পর্যন্ত 70 অনুচ্ছেদটা আছে, সুতরাং আমার কনসার্ন হচ্ছে যে নারীরা আসলে সত্যিকার অর্থে তাদের ভয়েসটা কতখানি সংসদে রেইজ করতে পারবে। কারণ এই সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আমি মনে করি, একটা তো যেটা বললেন প্রাইস পোস্টিং, দ্বিতীয়ত হচ্ছে দলের প্রতি আনুগত্য। এই দলীয় আনুগত্য স্বীকার করে তারা কতটা নিজেদের মানে মন্তব্য আসলে মানে সামনে তুলে ধরতে পারবে এবং জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধি হয়ে উঠতে পারবেন, এটি নিয়ে একটা বড় প্রশ্ন। না, এটা কি সম্ভব? আমি একটু যুক্ত করি এই কারণে, ধরুন আপনি বা আপনার দল থেকে যারা এসেছেন বা বিএনপি থেকে যারা এসেছেন কেউই সরাসরি ভোটে নির্বাচিত না, তাহলে দল যে এজেন্ডা তৈরি করে দিবে বা দল যেটা তার মুখ থেকে শুনতে চাইবে সে কি তার বাইরে গিয়ে কথা বলতে পারবে? না, এটা কেন মানে বলতে পারা তো উচিত, অবশ্যই বলতে পারা উচিত, মানে এবং দলেরও আসলে এই জায়গাতে কার্পণ্যতা করা উচিত না। যে প্রথমত এখানে দলের এক ধরনের দলের সাথে তো আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে কি কি বিষয়ে আলাপ হবে এবং কি বিষয়ে আলাপ হবে না, কিন্তু এছাড়াও যদি এমন হয় যে না দলের স্বার্থ বিরোধী না কিন্তু দেশের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি আসলে যদি বলতে না দেওয়া হয় যে না ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, তো সেই জায়গায় আমার মনে হয় যে তাদের সেই ক্ষেত্রে বাড়িত করা একটা বড় অসুবিধা। এই দলের প্রতি পূর্ণ আনুগত্য রেখে যে দলের কথার বাইরে বা আমি ওই কনসালটেশন ছাড়া আমার নিজের কোনো মন্তব্যই থাকবে না, তাহলে তো আসলে মানে এই সংরক্ষিত নারী আসনের এই আসনটা দিয়ে তা কোনো লাভ হলো না। সে যদি কারো বাংলাদেশের কোনো একটা কোনো গোষ্ঠীর বা কোনো একটা মানুষের আসলে প্রতিনিধিত্ব হয়েই না উঠতে পারে, তাদের সংসদে যদি সেই কণ্ঠস্বর নাই হয়ে উঠতে পারে, তাহলে মানুষ তো আসলে তাদের পছন্দ করবে না এবং তারা যখন দেখবে যে আমার কথাটা সংসদে বলে দিচ্ছে তখন তো আসলে সে কানেক্ট করতে পারবে। সুতরাং ওই জায়গা থেকে আমার মনে হয় যে দলীয় আনুগত্য তো থাকবে, কিন্তু সেটা জানি এত আনুগত্য না হয় যে সত্যিকার অর্থে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা থেকে তাদের বিরত রাখে। আমাদেরও আকাঙ্ক্ষা থাকবে সংসদে যে নারী সংরক্ষিত আসনে যারা যাচ্ছেন তারা দেশ এবং জনগণের জন্য কাজ করবেন, এমন যেন না হয়। বিগত সংসদে আমরা দেখেছি মানে লিখে দেয়া অংশ তিনি পড়তে পারছেন না, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে প্রচুর ভাইরাল হয়েছে। যারা শপথ নিয়েছে তারা সংসদে আসার পরে তাদের বক্তব্য বা বিবৃতি শুনলে আমরা বুঝতে পারবো হয়তো যে আসলেই আমরা যোগ্যদেরকে পেয়েছি কিনা। সাম্প্রতিক আপনি যেহেতু তরুণ নেতৃত্ব, তরুণদের নিয়ে রাজনীতি করেন, বাংলাদেশে তরুণদের একসময় আইডল বা মডেল ছিলেন আমাদের ক্রিকেট খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসান, এরা একসময় রাজনীতিতে জড়িয়ে গেল এবং বিতর্কের সম্মুখীন হলো। আপনিও আজকেই বোধহয় একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসানকে নিয়ে, আমি একটু পড়েই শোনাই। সাংবাদিক প্রশ্ন করেছেন পেছনে তাকালে কোনো ভুল চোখে পড়ে? সাকিবের উত্তর, না। শুধুমাত্র এই উত্তরের জন্যই এই অলরাউন্ডার ক্রিকেটার বাংলাদেশের জনগণের কাছে ঘৃণিতই থাকবেন, আবার একটা বড় অংশ তো তার ফ্যানও। দেখেন, যখন সাকিব আল হাসান ক্রিকেটার
তিনি এই অলরাউন্ডার হিসেবে যখন সব ক্রেডিট চান, মানুষ তাকে ভালোবাসবে এবং সকল ধরনের সুযোগ সুবিধা চান এবং দেশকে রিপ্রেজেন্ট করার একটা জায়গাতে উনি নিয়ে যান, উনি যখন রাজনীতিবিদ, ওনার সেই দায়টাও নিতে হবে যে রাজনৈতিক দল উনি করেন, যে রাজনৈতিক দলের পক্ষ থেকে উনি নির্বাচন করেছেন এবং নির্বাচনটা আসলে কেমন হয়েছে আমরা সবাই জানি। সেই নির্বাচনের এমপি তিনি যখন আসলে এই রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছে, সেই রাজনৈতিক দলের যত ধরনের অপকর্ম সেই দায় ওনার নিতে হবে। এবং আমার খুব অবাক লেগেছে প্রথম আলোর এই সাক্ষাৎকারটি পড়ে। এই সাক্ষাৎকারে আসলে তাকে 2বার প্রশ্ন করা হয়েছে, সাংবাদিক 2বার প্রশ্ন করবার চেষ্টা করেছেন যে পেছনে তাকালে আপনি কি কোনো ভুল চোখে পড়ে কিনা। উনি সরাসরি উত্তর দিয়েছেন না। উনাকে আমার ধারণা যে সাংবাদিক বারবার করেই ওনার রাজনৈতিক জীবনের কথাই নির্দেশ করতে চেয়েছে, কিন্তু উনি বারবার করে ওনার একটু টপিকটা চেঞ্জ করে উনি ওনার খেলার দিকে চলে গেছেন। সুতরাং ওনার নিশ্চয়ই কোনো ইনসিকিউরিটি আছে, কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে সেটা স্বীকার না করা। দেখেন, আমরা কিন্তু আওয়ামী লীগের এই যে গণহত্যা বলেন, তার এতদিনের অপশাসন বলেন, অনেকের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মানে ফাঁসির রায় হয়েছে, কিন্তু তাকে আমরা দেশে পাচ্ছি না। আপনি দেখেন আওয়ামী লীগের একজন মানুষ, তার কোনো অনুশোচনা আপনার চোখে পড়েছে কিনা বা আপনার সামনাসামনি কেউ শেয়ার করেছে কিনা। আমি এইটার একটা প্রতিফলন দেখলাম এই সাকিব আল হাসানের এই পুরো ইন্টারভিউটাতে। কারণ তাকে যখন বলা হয়েছে যে আপনি রাজনৈতিক জীবনে আপনার কি মনে হয় যে কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা, বা খুব দ্রুত আপনি এই রাজনৈতিক জীবনে মানে চলে এসছেন, আর একটু সময় নিলে ভালো হতো কিনা, উনি কোনোটাই বলছেন যে না, কোনো ভুল না। উল্টে উনি সাধারণ মানুষের কথা বলছে, মানুষ বুঝতে পারছে না ওনার জায়গাটা। কিন্তু এটা তো খুবই অদ্ভুত ব্যাপার যে এই এত বিশাল একটা গণ অভ্যুত্থান ঘটে গেল, কিন্তু ওনাদের মনস্পটে কিন্তু এই জিনিসটা কিন্তু এই গণ অভ্যুত্থান হিসেবে ওনারা কাউন্টই করে না। এবং শেখ হাসিনা এবং এই মানে তার সরকার যে এত অপকর্ম করেছে এবং এতগুলো মানুষের হত্যার দায় যে তাদের কাঁধে, এই জায়গাটা কিন্তু আমরা সাকিব আল হাসানের কথাতেও বুঝলাম না। বা একটাবার উনি বলতে পারতেন যে যেহেতু উনি আসলে আমাদের সবারই অনেক প্রিয়, উনি মানে প্রিয় ছিলেন এবং উনি কিন্তু বাংলাদেশকে বিশ্বের দরবারে এই ক্রিকেটটাকে নিয়ে উনি গেছেন, সুতরাং আমাদের তো একটা অ্যাসেট ছিলেন। কিন্তু তিনি যখন রাজনীতিবিদ হিসেবে তার যে দায় সেটি স্বীকার করবেন না এবং শুধুমাত্র ক্রিকেটার হিসেবে সেই সুবিধাগুলো নিতে চাইবেন, তখন তো আসলে আমার এইখানে আপত্তি। এবং একজন মানুষ তিনি আসলে কতটা মানবিক এবং কতটা আসলে রাজনীতিবিদ হিসেবে তিনি আসলে দেশের মানুষের কতটা ভালো করতে পারবে, এটা তো আসলে তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায়। আমরা আমাদের রাজনীতিকে সে পর্যন্ত মানে ওই রকম একটা জায়গায় নিয়ে যেতে পারিনি স্বাধীনতার এত বছর পরেও। এই ব্যর্থতার দায় কার? এই ব্যর্থতার দায় আসলে সকল রাজনৈতিক দলেরই। কারণ আমরা আমাদের রাজনীতিকে আসলে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো রাজনৈতিক দলগুলোর সেই মনস্তত্ত্ব লাগতো যে আমরা আসলে, এবং সেই সদুদ্যোগ লাগতো, কিন্তু আমরা এখন পর্যন্ত তো আসলে সেই কাঠামোগত পরিবর্তনের দিকে যেতে চাচ্ছি না। মানে আমার এটাই খুব অবাক লাগে যে 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা বলছি যে বাংলাদেশের মানুষ যেই পরিবর্তনগুলো চায়, এটা কিন্তু আমরা গণভোটের মাধ্যমে বুঝতে পেরেছি। প্রায় 70% মানুষ এই গণভোটের পক্ষে রায় দিয়েছে যে মানুষ একটা পরিবর্তন চায়, একটা কাঠামোগত সংস্কার চায়। তারা চায় যে তার সন্তান যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, তাহলে যাতে তার রাজনৈতিক পরিচয় না দেখা হয়। কিন্তু আমরা কি দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি হচ্ছে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। এবং মানে খুবই অবাক করা বিষয় যে আপনি যখন একজন সাধারণ নাগরিক, তখন আমরা যখন একজন পুলিশের কাছে যাব, আমরা চাইবো না কিন্তু যে সে জাতীয়তাবাদী আদর্শ হবে নাকি অন্য কোনো আদর্শ ধারণ করবে। কিন্তু আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তার সামনে একজন ডিআইজি বলছেন উনি 7ম শ্রেণী থেকে উনি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে। এবং এটা আমরা দেখেন, এই যে আপনি বললেন না দায়টা কার, এখানে আমি বলতাম যে সরকার ভালো, ডিআইজি সাহেব উনি আবেগে এই কথা বলেছে, উনি খারাপ। কিন্তু আপনি দেখেন তো যে উনি এই বক্তব্য দেওয়ার পরে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছে, প্রধানমন্ত্রী বা সরকারি কোনো দপ্তর থেকে ওনাকে থামানোর কোনো চেষ্টা করা হয়েছে ওই মুহূর্তে? সেটা করা হয়নি। পরবর্তীতে ওনাকে কি কোনো পানিশমেন্টের আওতায় আনা হয়েছে যে আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি আপনার এত গুরুত্বপূর্ণ একটা পদে থেকে আপনার যেখানে নিরপেক্ষতা রাখা দরকার সেখানে থেকে আপনি কিন্তু একটা দলের পক্ষে কথা বলছেন? তো এটা তো আসলে যখন আমি দেখতাম যে না, যেহেতু সরকারের পক্ষ থেকে তাকে
থামানোরও চেষ্টা করা হয়নি, তাকে কোনো পানিশমেন্টেরও আওতায় আনা হয়নি। তার মানে সরকার চায় যে এই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হোক। দলীয়করণ হলে তাহলে তাদের যে নির্বাহী ক্ষমতা সেটি প্রয়োগ করা খুব সহজ হয়। সুতরাং এই যে পরিবর্তনের কথা আমরা বলছি, কিন্তু আমরা পরিবর্তনের ক্ষেত্রে পদে পদে নানান বাধার সম্মুখীন হচ্ছি। আমরা দেখছি যে অধ্যাদেশগুলো, এত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলো কিন্তু একটা সংসদে একটা অধিবেশনে তারা বাতিল করে দিল। কিন্তু এই জায়গায় মানে অনেকেই আমার সমালোচনা করেন যে আমি একটা জায়গায় একটা ইন্টারভিউ বলেছিলাম যে এই সংসদটা তো সেই সংসদ যেই সংসদে অনেক বেশি গুমে শিকার তারা এমপি হয়েছেন। এখানে আমি যদি হুম্মাম কাদের ভাইয়ের কথা বলি, তারপরে আরমান ভাইয়ের কথা বলি, তারপরে জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি নিজেও গুম হয়েছেন। তো আমি এটা বলেছিলাম যে জনাব সালাউদ্দিন আহমেদ উনি তো নিজেও গুম হয়েছেন। তাহলে যখন এটা এই গুমের অধ্যাদেশটি যখন আসলো, তখন এই এমপিরা, এবং দেখেন এখানে ইলিয়াস আলীর ওয়াইফ লুনা আপা, তিনিও কিন্তু সংসদে বসা। ওনার কি মানে মনে হয় নাই যে এই গুম হয়েছে বাংলাদেশে 700-800 আয়নাঘর তৈরি হয়েছে, তারপরে আমরা দেখলাম যে সংসদে এসে এই গুম অধ্যাদেশটা বাতিল করে দেওয়া হলো। এবং এটি নিয়ে কোনো উচ্চবাচ্য নাই। আপনি দেখেন সরকারি দলের বা ট্রেজারির বেঞ্চ থেকে কিন্তু এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই, কিচ্ছু নাই, বা আপনি বাইরেও তারা কখনো আক্ষেপ করে কিছু বলে নাই। সুতরাং এই যে 70 অনুচ্ছেদের কথা বললাম, সেটা কিন্তু আসলে কোনোভাবেই তারা সেখান থেকে বের হতে পারে না, এবং দলীয় আনুগত্য থেকে তারা বের হতে পারেনি। এবং যেখানে আসলে আমার মনে হয় যে সংসদে বসে আমার মনে হয়েছে লুনা আপার নিশ্চয়ই হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি তার স্বামীকে হারিয়েছেন এবং তার লাশটা পর্যন্ত তারা দেখতে পাননি। এবং দেখেন এই সংসদের সংরক্ষিত নারী আসনে কিন্তু মায়ের ডাকের তুলিয়াপাও গেছেন। আমি কিন্তু এই পয়েন্টটিতেই আপনাকে কথা বলেছি যে লুনা ম্যাডাম ওনারা সংসদে বসে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এসে দলের বিপক্ষে কথা বলতে পারছে না, সেখানে সংরক্ষিত আসন থেকে আপনি কিভাবে কথা বলবেন? এটাই তো দেখার বিষয় যে মায়ের ডাক এতদিন ধরে তারা অ্যাক্টিভিজম করলো, তুলিয়াপার ভাই সুমন ভাই, তাকে এই যে ভাই হারা বোন, সন্তান যে বাবাকে হারিয়েছে, এদের নিয়ে আমরা যে শহীদ মিনারে একসাথে দাঁড়ালাম, আমাদের তো এই স্মৃতিগুলো দগদগে, আমরা তো জানি তারা আসলে কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তো সেই জায়গায় আসলে যদি পরিবর্তনটা না আসে, তাহলে এই যে পরিবর্তনের কথা বলছি, সেটা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না। রাজনৈতিক দলগুলো যদি আসলে এই কাঠামোগত সংস্কারের কথা বলতো, এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চেষ্টা করতো, তাহলে বাংলাদেশে এই এত বছর পরে আজকে আমাদের আবার এই একই বিষয় নিয়ে কথা বলতে হতো না। গণভোট নিয়ে কথা বললেন যে গণভোটের জায়গাগুলোতে অধ্যাদেশ অনেকগুলো বাতিল করে দিল, বেশ কিছু অধ্যাদেশ। এখন বিএনপি যে পয়েন্টে কথা বলছে, বা বিএনপি সরকার তার 3 মাস চলছে, একটি সংসদ হয়ে গেল, পরবর্তী সংসদে হয়তো আবার নতুন করে আলোচনা আসবে। আপনাদের সাথে যখন আলোচনা হয়েছে তখন বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে হয়তো পরবর্তীতে আলোচনা হবে। কিন্তু আপনারা এনসিপি এখন যে প্রক্রিয়া চলছে, আপনারা কি সেই প্রক্রিয়ায় মোটামুটি খুশি যে পরবর্তীতে আলোচনা করে হয়তো আবার অধ্যাদেশগুলো ফিরে আসতে পারে যেগুলো বাতিল করা হয়েছে? দেখেন, প্রথমত রাজনীতি কি বলেন তো, আসলে রাজনীতি তো আসলে ইটস অল অ্যাবাউট সেন্টিমেন্ট, পারসেপশন। যখন বিএনপি সরকার প্রথম দিন এই সংবিধান সংস্কার সভায় তারা শপথ নিলেন না, প্রথম দিনই কিন্তু সাধারণ মানুষ একটা হোঁচট খেলো, তাদের সেন্টিমেন্টে আঘাত লাগলো যে যেটা একটা সেটেলড ইস্যু, সেটা নিয়ে ওনারা আবার বিতর্ক তৈরি করছেন। দ্বিতীয়বার হোঁচট খেলো কখন? যখন তারা গণভোটের বৈধতা নিয়ে সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করছে। অথচ গণভোটে এই 70% মানুষ তারা কিন্তু হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। এবং এই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা করেননি কে? বিএনপির যারা এমপি তারা প্রচারণা করেননি, তারা তো করেছে। খোদ প্রধানমন্ত্রী তিনি নিজেও তো গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা করেছে। কিন্তু এখন তারা কি বলছে যে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন করছে, গণভোটের আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন করছে। অথচ সেই সময় কিন্তু যখন এই আদেশটি দেওয়া হয়, তখন কিন্তু বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য তারা কিন্তু একটা লিখিত বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু পড়েছেন বিবৃতি, এবং ওনারা কিন্তু জানেন এই ব্যাপারে। কিন্তু ওনারা বরাবরই এখন অস্বীকার করছেন যে ইউনূস সরকার আসলে শুধুমাত্র জামাত এবং এনসিপিকে নিয়ে এই গণভোট আদেশটি দিয়েছে। এরকম নানান ধরনের কথাবার্তা বলছে, যেটা আসলে সাধারণ জনগণের কাছে স্পষ্ট প্রতারণা। দেখেন, ওনারা যখন 70% গণভোটের কথা বলা হয়, ওনারা 51% দেখায় যে 51% মেজরিটির বলে কিন্তু আমরা এখন পার্লামেন্টে। কিন্তু দেখেন, এই 51% মানুষ তারা কি এই 70%-এর মধ্যে নাই?
বিএনপিকে যারা ভোট দিয়েছে, বিএনপিরই সমর্থক, তাদের মধ্যে অনেকে তো ভেবেছে যে বিএনপি তো বলেছে, হ্যার পক্ষে প্রচারণা করেছে, তার মানে তারা সংস্কারের পক্ষে আন্তরিক, সংস্কারের জন্য তারা কাজ করবে। কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না। এবং বিএনপি তো আসলে নিজের দেয়া ইশতেহার এবং নিজের যে 31 দফা সারাদিন যে ওনারা বলেন, এগুলোই ভঙ্গ করছে। 31 দফার প্রথম দফাই হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। তারা তো আসলে 31 দফা নাকি তারা নির্বাচনের আগ পর্যন্ত তো আমরা দেখেছি তারা 31 দফা নাকি বাস্তবায়ন করবেন। 31 দফার 1 নম্বর দফায় ওনারা এখন অস্বীকার করছেন। এবং এই ইশতেহারের কথা যদি বলি, ইশতেহারে ওনারা কিন্তু স্বাধীন বিচার বিভাগ চেয়েছেন, স্বাধীন পুলিশ কমিশন চেয়েছে, কিন্তু দেখেন 2টা অধ্যাদেশই তারা বাতিল করেছে। এবং খুবই অবাক করা একটা ব্যাপার যে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, এই পুলিশ কমিশন অধ্যাদেশ, তারপরে হচ্ছে যেই অধ্যাদেশগুলো তাদের আসলে নির্বাহী ক্ষমতা কমায়, সেই অধ্যাদেশগুলো তারা বাতিল করেছে। এবং যে অধ্যাদেশ বিশেষ সময়ের জন্য আসলে করা হয়েছিল, যেমন স্থানীয় সরকার অধ্যাদেশ, যেটা প্রশাসক নিয়োগ এবং প্রশাসকদের হচ্ছে অপসারণের একটা ক্ষমতা দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। কারণ ওই সময় বিশেষ একটা পরিস্থিতি ছিল যে আওয়ামী লীগের অনেক যারা জনপ্রতিনিধি তারা ছিল, তাদের অনেককে অপসারণ করতে হয়েছে, অনেকে অ্যাডহক বেসিসে নিয়োগ দিতে হয়েছে। তো সেই অধ্যাদেশটি কিন্তু এখন তারা রেখে দিতে চাচ্ছে। কেন রেখে দিতে চাচ্ছে? কারণ এর পরবর্তীতে যেটা হবে যে এই যে স্থানীয় সরকার নির্বাচনের ফলে যারা জনপ্রতিনিধিরা আসবে, এক কলমের খোঁচায় এই অধ্যাদেশটির বলে তারা কিন্তু তাদের যে কোনো সময় অপসারণ করতে পারবে, যদি তারা আসলে তাদের দলের বিপক্ষে যায়। এটা আরেকটা মানে ৭০ অনুচ্ছেদের মতো একটা প্রয়োগ আর কি হবে। অধ্যাদেশের যে বিষয়গুলো নিয়ে আসলে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি ছিল, সেই অধ্যাদেশগুলোই আসলে স্থগিত হয়ে গেছে। ভবিষ্যতে ফিরবে কিনা সেটা নিশ্চয়ই আমরা ভবিষ্যতেই জানতে পারবো। আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি। এই সরকারের অনেক ধরনের সমালোচনা রয়েছে, কিন্তু কিছু তো পজিটিভ দিকও রয়েছে। তেমন কোনো কিছু খুঁজে পান কিনা? বা আমি আপনাকে একটা পজিটিভ জায়গা বলি, এটা নিয়ে আপনার মন্তব্য কি? সেটা হচ্ছে আজকেই একনেকে পদ্মা ব্যারাজ প্রকল্প পাশ হয়েছে। এইটা নিশ্চয়ই একটা পজিটিভ প্রকল্প। এটা তো আসলে খুব বেশি পজিটিভ কিনা এটা এখন বলা যাচ্ছে না। কারণ হচ্ছে এটির জন্য ফিজিবিলিটি স্টাডিটা ঠিকমতো করা হয়েছে কিনা এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই পদ্মা ব্যারেজের বিষয়টি নিয়ে কিন্তু এর আগেও অন্তর্বর্তীকালীন সরকার এবং তার আগেও কথা বলতে শুনেছি। এখন এই পদ্মা ব্যারেজ হওয়ার ফলে আসলে আমরা তো ভাটির দেশ, উজানের থেকে আমাদের পানি আসে ভাটিতে। এখন এইখানে একটা ব্যারেজ করার ফলে এটা কিন্তু এই ধরনের বিশেষজ্ঞরা কিন্তু এই ধরনের কথাবার্তা বলছেন যে এটি করার ফলে বিহারে যেরকম আসলে এই ফারাক্কা বাঁধের জন্য বিহারে যেরকম একটা পানির সংকট এবং হচ্ছে যে এই নদীগুলো ছিল সেগুলো শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল, সেটি আবার আমাদের এখানে হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন পদ্মা ব্যারেজ আমরা করছি তখন আসলে গঙ্গার যে চুক্তিটা, যেটি 2026 সালের ডিসেম্বরে শেষ হবে, সেই চুক্তিটাতে আমাদের পানির হিস্সা আদায়ের ক্ষেত্রে এটা আরেকটা অসুবিধা জায়গা হবে। কারণ ভারত স্বাভাবিকভাবেই বলবে যে যেহেতু আপনারা পদ্মা ব্যারেজ করেছেন সেহেতু এই গঙ্গার পানির চুক্তি এটা নিয়ে তো আসলে তাদের মাথা ব্যথা থাকার কথা নাই। এবং সে কারণে অনেকে মনে করছেন যে ভারত কিন্তু খুব বেশি বাধা দিচ্ছে না পদ্মা ব্যারেজ করার ক্ষেত্রে। এবং আরেকটা কথাও আসছে যে গত সরকারের আমলে, হাসিনা সরকারের আমলে এটা যৌথ একটা প্রক্রিয়া হওয়ার কথা ছিল, এই পদ্মা ব্যারেজটি ভারতের সহায়তায় হওয়ার কথা ছিল। সুতরাং এই জায়গা থেকেও হতে পারে যে ভারত আসলে কোনো বাধা দিচ্ছে না এটার জন্য। না, আমি একটু যুক্ত করে দিই, নিশ্চয়ই এটা এই 2 মাসে এই সরকারের সিদ্ধান্তের ফল এটা না, দীর্ঘদিন ধরে এবং তথ্য যতটুকু পেয়েছে এটা প্রায় 13 বছর এটা নিয়ে স্টাডি করা হয়েছে, তারপরে এটা কিন্তু তারপরে বিএনপি সরকার এটাকে অ্যাপ্রুভ করেছে। এবং তারা যেভাবে বা বিশ্লেষকরা যেভাবে বলছে যে ব্যারাজ হলে হয়তো আমাদের এখানে যে কৃষকদের সেচের যে ক্রাইসিস থাকে শীতের সময় সেটা হয়তো কেটে যাবে। ভবিষ্যতে হয়তো দেখা যাবে। এই বিষয় নিয়ে আর সমালোচনা করতে চাচ্ছি না, একটু শেষ দিকে যেতে চাই। আগামী 5 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? রাজপথের রাজনীতিতে নাকি সংসদীয় রাজনীতিতে? আমি মনে করি যে একজন রাজনীতিবিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণের কণ্ঠস্বর হয়ে থাকা। মানে আমার রাজনীতি কোনো না কোনোভাবে জনগণকে কানেক্ট করছে, সেটা সংসদ থেকে হতে পারে, রাজপথ থেকে হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আমি কতটা মানুষের সেন্টিমেন্ট ধরে রাখতে পারছি, মানুষের হয়ে কথা বলতে পারছি, মানুষ বলতে পারছে যে না মনিরা আমার কথাগুলো মনিরা বলছে,
সুতরাং এটাই হচ্ছে একটা রাজনীতিবিদের সবচেয়ে বড় সফলতা। সুতরাং এখানে আসলে সংসদে সেটা যাওয়া হতে পারে বা রাজপথ থেকে আরও শক্তভাবে হয়তো বলতে পারবো, এটা আসলে একটা মনে হয় যে এটা খুব বেশি আপেক্ষিক। আর আমার মনে হয় যে সাধারণ মানুষের ওই আস্থার জায়গাটা, বিশ্বাসের জায়গাটা থাকাটা, এবং আমি আসলে একটা সৎভাবে আসলে একটা রাজনীতি করতে চাই, যে রাজনীতিতে আসলে একটা নতুনত্ব থাকবে। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বারবারই আসে, যে এনসিপি তো নতুন রাজনীতি করবার কথা ছিল। আমি আসলে মানুষের সেই আস্থার জায়গাটা হতে চাই, যেখানে আসলে মানুষ আমার কর্মকাণ্ডে, আমার কর্মসূচিতে, আমার বিভিন্ন এজেন্ডা, এই জায়গাগুলো খুঁজলে একটা নতুনত্ব পাবে এবং এটা আশার জায়গা পাবে। সেই রাজনীতিটাই আমি করতে চাই। ছোট্ট এক কথায় উত্তর নিতে চাই, এনসিপি আন্দোলন না দল? এনসিপি দুটোই। জোট রাজনীতি প্রয়োজন না আপোষ? প্রয়োজন। সংরক্ষিত আসন অধিকার না রাজনৈতিক সমঝোতা? অধিকার না, রাজনৈতিক অধিকার। নারী নেতৃত্ব বাস্তব না প্রতীকী? বাস্তব হতেই হবে। জুলাই আন্দোলন অসম্পূর্ণ না সফল? সফল, তবে বেহাত হয়ে যাওয়ার সুযোগ আছে। অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, এবং নারীর ক্ষমতায়ন বাড়ুক, নারী তার সাহসী নেতৃত্ব নিয়ে দেশ এবং জনগণের জন্য এগিয়ে আসুক, সেই শুভকামনা রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আগামী পর্বে আবার অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।